ইসরায়েল এবং হামাসের যুদ্ধ ধীরে ধীরে ধ্বংসের পথে যাচ্ছে। তার প্রধান কারণ হচ্ছে উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর ভয়ঙ্কর হামলা। কয়েকদিন আগে হিজবুল্লাহর তরফ থেকে লাল পতাকা উত্তোলন করে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে তারা যুদ্ধের জন্য প্রস্তুত। অপর পাশে হাসান নাসরুল্লাহ ইসরায়েল সরকারকে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছে হিজবুল্লাহ যখন পূর্ণমাত্রায় আক্রমণ করবে তখন ইসরায়েলের কোনো অংশ আর সুরক্ষিত থাকবে না। এখনও পর্যন্ত হিজবুল্লাহ ইসরায়েলের কোন জায়গায় আক্রমণ করেছে সেই সম্বন্ধে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। ইসরায়েলের মেইতুল্লাহ সেটেলমেন্টে ইসরায়েলি সৈন্যদের পজিশনে ভীষণ বড় হামলা চালিয়েছে। এই স্থানটিকে লক্ষ্য করে হিজবুল্লাহর তরফ থেকে ড্রোন ফায়ার করা হয়েছিল। এই আক্রমণটি ছাড়াও হিজবুল্লাহ ইসরায়েলের কেরিনাত সামানা সেটেলমেন্টে 749 নম্বর ইসরায়েলি ব্যাটালিয়ান ইস্টার্ন ব্রিগেডের হেডকোয়ার্টারে কাত্যুসা রকেটের সাহায্যে হামলা চালিয়েছে। এছাড়াও আল বাগদাদি ইসরায়েলি সৈন্য আড্ডাতে সঠিক অবস্থান লক্ষ্য করে আরও একবার হামলা চালিয়েছে। মেইতুল্লাহ সেটেলমেন্টে ইসরায়েলি তদন্তকারী উপকরণগুলিকে লক্ষ্য করে মারাত্মক বিস্ফোরক পদার্থের সাহায্যে হামলা চালানো হয়েছে। এই সব কিছু ছাড়াও হিজবুল্লাহর তরফ থেকে জানানো হয়েছে কাফা চৌবাহিল, আল সামাকা সাইট, আল রামাথা সাইটে আরও কতকগুলি হামলা চালিয়েছে। এছাড়াও হিজবুল্লাহর তরফ থেকে পূর্ব দিকের পাশাপাশি পশ্চিম দিকে জাল আল আলাম সাইট আর আল রহিম সাইটে ব্যাপক মাত্রায় হামলা চালানো হয়েছে। এই সব কিছুর পাশাপাশি হিজবুল্লাহর তরফ থেকে ইসরায়েলের ভিতরে একটি ড্রোন পাঠানো হয়। সাধারণত ফিলিস্তিনদের থেকে যে সকল জায়গাগুলি জোর করে কেড়ে নিয়ে ইসরায়েল তার বস্তি স্থাপন করেছেন সেই সকল জায়গাগুলিতে। এছাড়াও হিজবুল্লাহর তরফ থেকে ইসরায়েলের ভিতরে একটি ড্রোন পাঠানো হয়। সাধারণত ফিলিস্তিনদের থেকে জোর করে কেড়ে নিয়ে ইসরায়েল যে সকল স্থানগুলিতে তার ক্যাম্প বা বস্তি করে তুলেছে সেই সকল জায়গাগুলির একটি ভিডিও রেকর্ড করে, যাতে করে আগামী দিনে তারা হামলা চালাতে পারে। বর্তমানে এই তথ্য নেতানুহ সরকারের রাতের ঘুম কেড়ে নিয়েছে। বন্ধুরা, এখন আপনারা জানতে চলেছেন কিছু ইন্টারন্যাশনাল রিপোর্ট, যেটা জানাটা অতি প্রয়োজন। 2023 সালে পৃথিবীতে মোট পরমাণু বোমা ছিল 12,087টি। আর এই পরিমাণ পরমাণু বোমা দিয়ে এই পৃথিবীকে একবার দুইবার নয় বরং কয়েকশোবার ধ্বংস করা যাবে। তবে পরমাণু বোমা ছাড়াও পরমাণু চালিত যে বিদ্যুৎ কেন্দ্রগুলি রয়েছে সেগুলোকে কিন্তু গণনা করা হয়নি। এখন আপনারা স্ক্রিনে দেখতে পাবেন পৃথিবীর মধ্যে সবথেকে বেশি পরমাণু বোমা রয়েছে রাশিয়ার কাছে, তারপর রয়েছে আমেরিকার কাছে, তারপর রয়েছে চীনের কাছে 410টি, তারপর এই লিস্টে রয়েছে ফ্রান্স, ইউনাইটেড কিংডম, পাকিস্তান, ইন্ডিয়া, ইসরায়েল, নর্থ কোরিয়া। এই সকল দেশের কাছে পরমাণু বোমা সংখ্যাগুলি দেখার পর আপনি হয়তো ভাবতে পারেন রাশিয়ার কাছে যেহেতু সবচাইতে বেশি পরমাণু বোমা রয়েছে তাহলে হয়তো রাশিয়া সবচাইতে বেশি শক্তিশালী হবে। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, ব্যাপারটা কিন্তু ঠিক এই রকম না। কোন দেশের কাছে সর্বোচ্চ কতগুলি পরমাণু বোমা রয়েছে সেটা ম্যাটার করে না। মুখ্য বিষয় হলো যে রেডি টু ফায়ার অবস্থায় কতগুলি পরমাণু বোমা রয়েছে, অর্থাৎ তাৎক্ষণিকভাবে আক্রমণ চালানোর জন্য কতগুলি পরমাণু বোমা রেডি রয়েছে। আরেকটু পরিষ্কার করে বলে দিই, যুদ্ধ শুরু হওয়ার 10 মিনিটের মধ্যে আপনি কতগুলি পরমাণু বোমা ফায়ার করতে পারবেন সেটা নির্ভর করছে ওই দেশের বিজয় হওয়ার ক্ষেত্রে। কারণ এখানে বিষয়টা যেমনটা আমরা ভেবে থাকি যে কেউ হয়তো আক্রমণ করলো, তারপর আপনি বলবেন দাঁড়াও আমার কাছে পরমাণু বোমা রয়েছে, এরপর আপনার পরমাণু বোমাগুলিকে রেডি করে সেগুলোকে ফায়ার করতে শুরু করবেন। কেউ আপনার উপর আক্রমণ করলে দ্বিতীয়বার পাল্টা জবাব দেওয়ার জন্য পরিস্থিতি আর স্বাভাবিক থাকবে না। এমন ঘটনাও ঘটতে পারে পরমাণু বোমার থাকা সত্ত্বেও সেটিকে ফায়ার করার মতো কোনো সুযোগ পাওয়া যাবে না। পরমাণু যুদ্ধ শুরু থেকে শেষ পর্যন্ত এই সময়ের ব্যবধান হবে মাত্র 15 থেকে 20 মিনিটের জন্য, তারপর সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। একটি দেশের গোডাউনে যত সংখ্যক পরমাণু বোমা থাকুক না কেন সেগুলোকে ফায়ার করার সঠিক সুযোগ পাওয়া যাবে না। শুধুমাত্র রেডি টু ফায়ার অবস্থাতে যেগুলি থাকবে সেগুলোকেই ফায়ার করতে পারবেন। স্ক্রিনে এখন আপনারা আইক্যান নামক যে প্রতিষ্ঠানটির লোগো দেখছেন, এটা কোনো সাধারণ প্রতিষ্ঠান নয়, আন্তর্জাতিকভাবে বিশাল বড় একটা প্রতিষ্ঠান। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, 2017 সালে এই প্রতিষ্ঠান নোবেল পুরস্কার পেয়েছিল পরমাণু অস্ত্রের ওপর গবেষণা করার জন্য। প্রত্যেক বছর পৃথিবীর বিভিন্ন দেশ পরমাণু অস্ত্র তৈরি করার জন্য কী পরিমাণ অর্থ খরচ করছে, কার কাছে কতগুলি পরমাণু অস্ত্র রয়েছে এবং কোন ধরনের পরমাণু অস্ত্র তৈরি করা হচ্ছে বা কোন দেশের কাছে কতগুলি পরমাণু অস্ত্র রেডি টু ফায়ার অবস্থায় রয়েছে, এই সকল তথ্য এই সংস্থার কাছে রয়েছে। এই সংস্থা বর্তমানে ইসরায়েলকে নিয়ে এমন কিছু তথ্য দিয়েছে যেটা বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। স্ক্রিনে দেখতে পাবেন মধ্যপ্রাচ্যের বিখ্যাত সংবাদ মাধ্যম আল মায়াদিন এবং আরও কতগুলি সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েল তার পরমাণু অস্ত্রগুলিকে রেডি টু ফায়ার অবস্থায় রাখার জন্য 2.4% অর্থায়ন বৃদ্ধি করেছে আমেরিকা সহযোগিতায়, যার পরিমাণ প্রায় 1.1 বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে ইসরায়েল চাইছে তার 90টি পরমাণু অস্ত্রের মধ্যে 90টি যেন রেডি টু ফায়ার অবস্থায় রাখতে পারে।
অপর পাশে ইসরায়েল এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তার কাছে পরমাণু অস্ত্র আছে কিনা সেটা স্বীকার করেনি বা অস্বীকারও করেনি, কিন্তু ইসরায়েল এমনটা হুঁশিয়ারি দিয়েছে যদি কখনো তার অস্তিত্ব সংকটের মধ্যে পড়ে তাহলে একেবারে শেষ স্টেজে সিদ্ধান্ত নেবে। হয়তো সে সরাসরি কোনো কিছু খোলাসা করে বলেছেন, কিন্তু তার কথা শুনে মনে হচ্ছে নিজের অস্তিত্বকে বাঁচানোর জন্য সে হয়তো পরমাণু অস্ত্র ব্যবহার করবে। এই সকল তথ্যগুলি শোনার পর এখন হয়তো আপনি উপলব্ধি করতে পারবেন যে বর্তমানে ইসরায়েল তার অস্তিত্ব সংকটের অনুভব উপলব্ধি করছে, যার জন্য কিন্তু সে পরমাণু অস্ত্রগুলিকে রেডি টু ফায়ার অবস্থায় রাখতে চাইছে। এখন আপনারা স্ক্রিনে গ্রাফের মাধ্যমে দেখতে পাবেন কোন দেশের পরমাণু অস্ত্র কে রেডি টু ফায়ার অবস্থায় রাখার জন্য কত টাকা খরচ করেছে। আইক্যান নামক প্রতিষ্ঠান এটা প্রকাশ করেছে। এই গ্রাফের মধ্যে 1 নম্বরে রয়েছে আমেরিকা। আমেরিকার প্রায় প্রতি বছর তার পরমাণু অস্ত্রগুলিকে রেডি টু ফায়ার অবস্থায় রাখার জন্য $80 বিলিয়ন কাছাকাছি খরচ করে থাকে। বর্তমানে ইসরায়েলের কাছে 90টির মতো পরমাণু বোমা রয়েছে, আর ইসরায়েল সরকার চেষ্টা করছে যত দ্রুত সম্ভব $1 বিলিয়ন খরচ করে এই 90টি পরমাণু বোমাকে রেডি টু ফায়ার অবস্থায় রাখতে চাইছে। যদিও বা এটা তাদের পক্ষে সম্ভব নয়, কারণ লং রেঞ্জের যে ICBM রয়েছে সেটা তারা তৈরি করতে পারছে না। যদি আমেরিকা সহযোগিতা করে তাহলে হয়তো সম্ভব হবে। আমেরিকা নিজের বহর থেকে যদি সরাসরি ICBM তাদেরকে দিয়ে দেয় তাহলে হয়তো এটা সম্ভব হবে, নয়তো বা লং রেঞ্জের আক্রমণ করার জন্য ইসরায়েলের কাছে তেমন ক্ষমতা নেই। যে বিমানগুলি দিয়ে তারা আক্রমণ চালাবে সেই বিমানগুলির রেঞ্জও কিন্তু খুব একটা বেশি নেই। তারপরেও ইসরায়েল ব্যাপক মাত্রায় কাজ চালু রেখেছে। এখন প্রশ্ন হলো, ইসরায়েলের মতো দেশের কাছে পরমাণু বোমা রয়েছে। এই ইস্যুটিকে কেন্দ্র করে আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA এর কোনো মাথা ব্যথা নেই, অথচ ইরানের মতো দেশ পরমাণু বোমা আনুষ্ঠানিকভাবে তৈরি করেছে তার কোনো প্রমাণ নেই। অথচ এই দেশটিকে কেন্দ্র করে আন্তর্জাতিকভাবে বারবার তারা বৈঠক করেছে এবং জাতিসংঘের তরফ থেকে নতুন নিষেধাজ্ঞা দেওয়ার জন্য চূড়ান্ত পাঁয়তারা করে যাচ্ছে। ইতিপূর্বে জাতিসংঘে ইসরায়েলের বিরোধিতা করে 152টি ভোট পড়ে। এই প্রস্তাবে বলা হয়েছিল ইসরায়েলের কাছে যে পরিমাণ পারমাণবিক অস্ত্র রয়েছে সেগুলোকে জাতিসংঘে জমা দিতে হবে, কিন্তু এই প্রস্তাবের বিরোধিতা করে আমেরিকার তরফ থেকে ভেটো দেওয়া হয়েছিল। এই সকল তথ্যগুলি পাওয়ার পর এখন হয়তো আপনি বুঝে গিয়েছেন যে ইসরায়েলের কাছে পরমাণু অস্ত্র থাকবে আর সেটিকে সক্রিয় করার জন্য $1 বিলিয়ন খরচ করা হবে। আর ইরান সহ তুরস্কের মতো দেশ এটা তৈরি করতে পারবে না। এই ধরনের নিয়ম আর চলবে না। যদি অধিকার থাকে তাহলে সকলের কাছে সমান অধিকার থাকবে। যে কোনো সময় আপনি খবর পাবেন ইরান পরমাণু অস্ত্র তৈরি করেছে বা তৈরি করে রেখে দিয়েছেন। এবার ইরানের প্রতি আর কোনো নিষেধাজ্ঞা দেওয়া যাবে না, কারণ ইরানের প্রতি যদি নিষেধাজ্ঞা দিতে হয় তাহলে সবার প্রথমে ইসরায়েলের ওপর দিতে হবে। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, মধ্যপ্রাচ্যে যদি ইরান পরমাণু অস্ত্রধারী দেশ হয়ে ওঠে তাহলে কিন্তু সেই টেকনোলজি ধীরে ধীরে সকল আরব দেশগুলির কাছে ছড়িয়ে পড়বে, যার ফলে আগামী দিনে ইসরায়েলের জন্য আরও বিপদ বেড়ে উঠবে। বন্ধুরা, যুদ্ধের বিষয় বা পরমাণু অস্ত্রের বিষয়ে আপনার কি মতামত রয়েছে নিচে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আপনাদের মধ্যে যারা নতুন দর্শক তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন, ধন্যবাদ।